জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। রাজভবনে কি রাজ্যপাল সিবি আনন্দ বোসের মেয়াদ ফুরিয়ে এসেছে? বদল আসন্ন, বাড়ছে চর্চা। রাজ্যপাল সিবি আনন্দ বোসের মানহানি মামলা শুধু মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে নয়, যুক্ত হয়েছে আরও 3 জনের নাম। হাথরস পদপিষ্ট কাণ্ডের তদন্ত কোন দিকে? লেক গার্ডেন্স কাণ্ডের তদন্ত চলছে। এসএফআই এর ডাকে ছাত্র ধর্মঘটের প্রভাব কেমন? বউবাজারে পিটিয়ে খুনের তদন্ত। মহিলা মুখ্যমন্ত্রী যে মহিলাদের যন্ত্রণা বুঝবেন সেটাই স্বাভাবিক, বোসের মামলা নিয়ে মমতার আইনজীবী। চার্জশিটের নাম না থাকায় সকলকে আদালতে হাজির করতে ব্যর্থ সিবিআই। কয়লাকাণ্ডে চার্জ গঠন হলো না। বাগদা উপনির্বাচনের যুদ্ধে রণকৌশল বদল করে জয় ছিনিয়ে আনতে চায় শাসক দল তৃণমূল, সঙ্গে মতুয়া অঙ্ক। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার মাস পূর্তির দিনেই বঙ্গে বিদ্যুৎ একাংশকে নিয়ে বৈঠক মমতার। বোসের মানহানি মামলায় মমতার আমলে এজি পদ ছড়া 2 আইনজীবীও হাইকোর্টের মুখ্যমন্ত্রী হয়ে যুদ্ধে। চোপড়া কাণ্ডে গ্রেপ্তার জেসিবি ঘনিষ্ঠ বুধা ফেলে পেটানোর সময় তাজমহলের সঙ্গেই ছিলেন। শুনানি কিন্তু থেমে থাকবে না। প্রাক্তন মন্ত্রী পার্থকে নিয়ে মুখ্য সচিবের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। কঠোর ব্যবস্থা নিন। রাজ্যপাল বোস চিঠি লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। নিশানায় বাংলার 3 প্রশাসনিক কর্তা। ভাঙর কেউ কেড়ে নিতে পারবে না। 5 মাস পর জেল থেকে বেরিয়ে ভাঙা গলায় হুঙ্কার আরাবুলের। বিধানসভার বৈঠকে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে মেজাজ হারালেন চোপড়ার হামিদুল। 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আবারও হাসপাতালে ভর্তি করানো হলো লালকৃষ্ণ আডবাণীকে। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে ঝাড়খণ্ড থেকে ফের গ্রেপ্তার হলো অন্যতম চক্রী, দাবি করল সিবিআই। ইস্তফা দিলেই চম্পাই সোরেন। 5 মাস পরে আবারও ঝাড়খণ্ডের কুর্সিতে ফিরতে চলেছেন হেমন্ত। বিরোধীদের লাগাতার আক্রমণের মধ্যে মণিপুর নিয়ে অবশেষে রাজ্যসভায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাথরসের ঘটনার পর থেকে বেপাত্তা। ভোলে বাবার পোস্টারে ইট বৃষ্টির ক্ষোভে ফুঁসছে মানুষ। নিট কাণ্ডের যোগ কি এবার কলকাতায়? নিউ টাউনের অভিহিত আবাসনে হাজির সিবিআই। ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের ডেরায় হানা দিল যৌথ বাহিনী। গুলির লড়াইয়ে নিহত 5 জন। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছেন তার প্রথম শুনানি ছিল গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার আবারও শেষ শুনানির আগে বুধবার বিকেলে জানা গেল রাজ্যপালের মামলা শুধু মমতার বিরুদ্ধে নয়, ওই তালিকায় যুক্ত হয়েছে আরও 3 জনের নাম। 2 হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও এই মামলায় যুক্ত করেছে রাজ্যপালের তরফে। রাজভবন সূত্রে জানা গিয়েছে বিধানসভা উপনির্বাচনের 2 জয়ী প্রার্থীর শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে যা যা মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে তাদের যুক্ত করা হয়েছে। কিন্তু কুণাল কেন? রাজ্যপালের আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলছেন, সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল রাজ্যপাল সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জন্য তাকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন, শুনেছি উনি মামলা আমার নামে যুক্ত করেছেন, আইনত যা করার করব। গতকাল বুধবার শুনানির পর বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দিয়েছে রাজ্যপাল বোস সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্য যেসব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলোকেও এই মামলায় যুক্ত করতে হবে। আজ বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। সূত্রের খবর, বৃহস্পতিবারের শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে উপস্থিত থাকবেন নতুন করে নাম যুক্ত হওয়া 3 জনের আইনজীবীও। শান্তিকা রাজ শপথ জোট নিয়ে গত শুক্রবার কুণাল রাজ্যপালের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে বলেছিলেন, সোমবার বেলা 3টের মধ্যে আমাদের বিধায়করা যদি শপথ না নিতে পারে তাহলে মঙ্গলবার থেকে প্রকাশ্যে আসতে শুরু করবে দিল্লির তাজ প্যালেস হোটেলে অজানা ঘটনা। কুণাল সেসব ঘটনা নিয়ে সেদিন বিস্তারিত কিছু বলেননি, তবে সেই ঘটনার সঙ্গে রাজ্যপালের যোগ থাকার ইঙ্গিত দিয়েছিল। যদিও সোমবার সময়সীমা পেরিয়ে যাবার পর কুণাল ইঙ্গিত দিয়েছিল শপথ জটিলতা কাটতে পারে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে শপথ নিয়ে তৈরি হওয়ার জটিলতা কাটাতে কুণাল রাজভবনের সঙ্গে সমন্বয় করেছে। তবে গতকাল বুধবার পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য এখনও আশাবাদী। বুধবার তিনি বলেন, আমি প্রত্যাশা করি রাজ্যপাল 2-1 দিনের মধ্যে শপথ
গ্রহণ ঘিরে জটিলতার সমাধান করবে। সম্প্রতি নবান্নের একটি সরকারি বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করেছিল মমতা। রাজ্যের দুই হবু বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায় হাসান সরকারের শপথ নিয়ে রাজভবনের সঙ্গে রাজ্যে যে টানাপোড়েন চলছে সে ব্যাপারে মমতা বলেছেন যে তারপরেও 1 মাস ধরে আমার বিধায়করা বসে আছেন, রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না, মানুষ ওদের নির্বাচিত করেছে, ওর কি অধিকার তাদের শপথ নিতে না দেওয়ার? উনি হয় স্পিকারকে এই অধিকার দিন, না হয় ডেপুটি স্পিকারকে দিন, তা না হলে নিজে বিধানসভায় যান। ওর রাজভবনে কেন সকলে যাবেন? রাজভবনের যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন বলে আমার কাছে অভিযোগ করেছেন। রাজভবনে সিবি আনন্দ বোসের দিন কি ফুরিয়ে আসছে? প্রশাসনিক মহলে জল্পনার অন্ত তেমনই। একটি সূত্রের ইঙ্গিত, রাজ্যপালের পদে থাকাকালীন বোসের ব্যক্তিগত আচরণ নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে তা কাঙ্ক্ষিত নয় বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে রাজ্যপাল যখন কঠোর ভূমিকা নিতে যাচ্ছেন তখন শাসক দল তার কর্মকাণ্ড নিয়ে পাল্টা প্রশ্ন তুলে তাকে কোণঠাসা করে ফেলছে। এই বিড়ম্বনা কাটাতে গেলে রাজ্যপালের পদের বদল আনা ছাড়া উপায় নেই বলে প্রশাসনের সূত্রের একাংশের বক্তব্য। তবে বোস সত্যি সরে গেলে বাংলার নতুন রাজ্যপাল কে হতে পারেন সেসব এখনো চূড়ান্ত হয়নি। আবার রাজ্যপাল পদের রক্ষা কবচ ধরে রাখতে বোসের তরফে পাল্টা প্রয়াস জারি রয়েছে বলে সূত্রের খবর। রাজ্যপাল বোস আপাতত দিল্লিতে, চোপড়া বলে একবেলার জন্য শিলিগুড়ি এসেও আবারও ফিরে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস দুই নবনির্বাচিত বিধায়কের শপথ আটকে রয়েছে। রাজ্যপাল বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। রাজভবনে এক মহিলা কর্মী যিনি বুধবার রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন, চেয়েছেন নিরাপত্তা ক্ষতিপূরণ। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনার পরে মহিলা ওই বাড়িতে যেতে ভয় পাচ্ছেন, এমনই মন্তব্য করা হয়েছিল মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের তরফে। সেই অভিযোগের পরে রাজ্যপাল রাজভবন চত্বরে পুলিশের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে। আর মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে রেখেছিলেন তিনি আপাতত রাজভবনে যাবেন না। রাজভবনকে ঘিরে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। প্রাক্তন আইএস বোস 2021 সালে বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাস দেখতে একটি সংগঠনের তরফে বাংলায় এসেছিলেন। তারপরে তাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর কাছে বাংলায় হাতে খড়ি নিয়ে শুরুতে রাজ্য সরকারের সঙ্গে মধুর সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন রাজ্যপাল বোস। প্রধান বিরোধী দল বিজেপি তার ওই ভূমিকা ভালো নজরে নেননি। পরে নানা ঘটনায় রাজ্যপালের ভূমিকায় অসন্তোষ শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়। আবার কালক্রমে মুখ্যমন্ত্রী ও সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত বেঁধেছে। প্রশাসনিক একটি সূত্রের বক্তব্য, শাসক ও বিরোধী কোনো পক্ষ রাজ্যপালের ভূমিকা পছন্দ করছে না। সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব পালনেও অচলাবস্থা তৈরি হচ্ছে। ওই সূত্রের মতে এই অচলাবস্থা কাটাতে রাজ্যপাল বদলের সম্ভাবনা। রাজ্যের বিরোধী দল বিজেপি বাংলায় রাজ্যপাল পদে জগদীপ ধনকরের মতো কাউকে চায়, যিনি আইন এবং সংবিধানের প্রশ্নে রাজ্য সরকারকে কড়া নিয়ন্ত্রণ রাখবেন কিন্তু অযথা ব্যক্তিগত বিতর্কে জড়াবেন না। লোকসভা ভোটের ফল ঘোষণার ঠিক 1 মাস পর রাজ্যের বিদ্বেষ জন্তুর একাংশের সঙ্গে আজ বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী মমতা। আজ বিকেলে আলিপুরদুয়ার সৌজন্য প্রেক্ষাগৃহে এই বৈঠক হবে। গতকাল বুধবার নবান্নের মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ফোন করে বিদ্বেষ জন্তুর ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। গায়ক নচিকেতা চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায়, সাহিত্যিক আবুল বাশারের মতো বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানানো হয়েছে আজ এই বৈঠকে। কলকাতার লেক গার্ডেন্স একটি গেস্ট হাউসে গতকাল বুধবার এক যুবকের বিরুদ্ধে তরুণীকে গুলি করার অভিযোগ উঠেছে। ওই যুবক নিজেও আত্মঘাতী হয়েছে। পেটে গুলি নিয়ে তরুণী যাদবপুর হাসপাতালে চিকিৎসাধীন। যুগলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ। কেন এই ঘটনা ঘটালেন যুবক, তাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই সংক্রান্ত তদন্ত কোন পথে এগোয় সেদিকে নজর থাকবে। উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট ঘটনায় গতকাল বুধবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। এছাড়াও এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত শীর্ষ প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকেরা। মঙ্গলবার পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে 121 জনের। সেই ঘটনার পর বুধবার ঘটনাস্থলে যান প্রশাসনিক আধিকারিকরা। অন্য একটি দল যায় ধর্মীয় গুরু নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার আশ্রমে। গতকাল বুধবার আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে উত্তরপ্রদেশের পুলিশ আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে এই ঘটনার পর থেকে বেপাত্তা ভোলে বাবা, তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এই ঘটনার নেপথ্যের ষড়যন্ত্র কেউ উড়িয়ে দিচ্ছেন না, সবাই স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। তবে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। আজ এই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে। নিট এবং নেট দুর্নীতির বিরুদ্ধে আজ 2 জুলাই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। অনেক রাজ্যে এসএফআই এর সঙ্গে রয়েছে অন্যান্য বাম ছাত্র সংগঠনও। বাংলায় সেই ধর্মঘটের কেমন প্রভাব পড়বে সেই খবরের নজর থাকবে।
বউবাজার হোস্টেলে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর তাদের আদালতে হাজির করানো হলে বিচারক 4 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে। চার্জশিট জমা দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু চার্জশিটের নাম না থাকায় সকলকে আদালতে হাজির করতে পারেনি সিবিআই। তাই বুধবার চার্জশিট গঠন হলো না কয়লা মামলার। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত জানালো, আগামী 9 আগস্টের মধ্যে চার্জশিটের নাম থাকা 48 জনকে হাজির করাতে হবে। গতকাল বুধবার কয়লাকাণ্ডের চার্জ গঠনের কথা ছিল বিশেষ আদালতে, সেই অনুযায়ী শুনানি শুরু হয়। কিন্তু চার্জশিটের নাম রয়েছে এমন 50 জনের মধ্যে 2 অভিযুক্ত বুধবার আদালতে হাজির ছিল না। চার্জ গঠনের নিয়ম হলো, চার্জশিট যাদের নাম থাকবে তাদের সকলকেই চার্জ গঠনের দিন হাজির থাকতে হবে আদালতে। কিন্তু কয়লা মামলার অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো পর্যন্ত সিবিআই ধরাছোঁয়ার বাইরে। তার নামের আগে থেকেই লুকআউট নোটিশ জারি রয়েছে। গুরুপদ মাঝি নামে এক অভিযুক্ত এখনো ইডির দায়ের করা মামলায় তিহার জেলে রয়েছে। ওই দুজনকে বাদ দিলে বাকি 48 জনকে চার্জ গঠনের দিন আগামী 9 আগস্ট আদালতে হাজির করাতে হবে বলে নির্দেশ দিল বিচারক। অন্যদিকে চার্জশিটের নাম থাকার সত্ত্বেও তারকেশ্বর রায় এবং মোহাম্মদ সাকিলের নামে এখনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। সিবিআই তাদের গ্রেপ্তার করারও চেষ্টা করেনি, কেবলমাত্র হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। এই সব কারণে চার্জ গঠন আটকে গেল। সিবিআইয়ের বিশেষ আদালত নির্দেশ দিয়েছে ওই দুজনকে আগামী 17 জুলাই হাজির করতে হবে আদালতে। চার্জ গঠন না হওয়ার দ্বিতীয় কারণ হলো, মঙ্গলবার নতুন যে 5 জন অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করেছিল তাদের সঙ্গে আরো 2 জনের নাম যুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। ওই চার্জশিটে কপি আইনজীবীরা হাতে পাননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্যের প্রশাসন এবং পুলিশের 3 প্রথম সারির আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সুপারিশ করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ প্রতিবেদন জানাচ্ছে, রাজ্যের মুখ্য সচিব পি গোপালিক, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় রয়েছেন রাজ্যপালের নিশানায়। প্রকাশিত প্রতিবেদন জানানো হয়েছে, গত 6 জুন এবং 20 জুন শাহকে লেখার 2টি চিঠিতে বোস অল ইন্ডিয়া সার্ভিসেস এর অফিসারদের আচরণবিধি সংক্রান্ত শর্ত লঙ্ঘনের জন্য ওই 3 অফিসারকে অভিযুক্ত করছেন। রাজভবন সূত্রের খবর, তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করার অভিযোগে এর আগে রাজ্যপাল কলকাতার পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ডিসিকে অপসারণের আর্জি জানিয়ে নবান্ন এবং কেন্দ্রীয় সরকারের আইপিএস ক্যাডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তথা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং কে চিঠি লিখেছেন। মত ব্লকের একটি সূত্র উদ্ধৃত করে টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে, বোসের চিঠি পেয়ে কার্যত হতবাক হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। বিভিন্ন রাজ্যের রাজ্যপাল নিয়মিতভাবে রাজ্যের নানা পরিস্থিতি নিয়ে রিপোর্ট পাঠালেও এভাবে রাজ্য সরকারের শীর্ষস্তরের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। 6 জুন শাহকে পাঠানো চিঠিতে গোপালিক, বিনীত এবং ইন্দ্রের নাম করে বোস লিখেছেন, এই অফিসাররা নির্লজ্জভাবে সাংবিধানিক কার্যপ্রণালী এবং বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। যদিও এই কাজের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভুল বার্তা হবে, যার ফলে পরিষেবা আরও অবনতি হতে পারে এবং এর ফলে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে। এই চিঠিতে গোপালিকের বিরুদ্ধে আইএএস কার্যবিধি লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতির সহায়তা এবং উৎসাহ দেওয়ার অভিযোগ এনেছে বোস। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।